দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব থার্ড টার্মিনাল অপারেশন নিয়ে। জাপানিজ কোম্পানির সঙ্গে বাংলাদেশ সরকারের যে আলোচনা চলছে যে এটির থার্ড টার্মিনালে অপারেশনের কাজটি জাপান কোম্পানিকে দেওয়ার কথা ছিল সেই শুরু থেকেই, যেহেতু তাদের ফান্ডেই আমাদের থার্ড টার্মিনালটি নির্মাণ করা হয়েছে। তো এটি কেন ফেইল করছে, এটি সাকসেসফুল হচ্ছে না কেন, এবং তাতে বাংলাদেশ কিভাবে লুজার হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার কামরান সিদ্দিক। কামরান, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে কেন ফেইল করছে জাপানের সঙ্গে, এই যে আমাদের জাপান যে অপারেট করতে চাচ্ছে আমাদের থার্ড টার্মিনাল, সরকারের সঙ্গে কোথায় প্রবলেম হচ্ছে যে কারণে তারা এই আলোচনাটা ফাইনাল করতে পারছে না? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এখানে জাইকা হচ্ছে মেইন ডোনার। এখানে প্রায় 21,000 কোটি টাকার প্রজেক্ট, 15,000 কোটি টাকা হচ্ছে জাইকা লোন দিয়েছে আসলে বাংলাদেশকে, সফট লোন, আর বাংলাদেশ সরকার বাকি টাকাটা দিয়েছে। তো বিগত সরকারের সময় থেকে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এটা জাপানিজ যে কনসোর্টিয়াম 4টা কোম্পানির সমন্বয়ে, এই কনসোর্টিয়ামে লিড করছে হলো সুমিতোমো কর্পোরেশন। তো তারা এই কাজটা পাবে, কিন্তু আপনি জানেন যে গত বছরের 5 আগস্ট সরকার পরিবর্তন হয়ে যায়। তো এরপরে হচ্ছে যে যখন আমরা কনসোর্টিয়ামের সঙ্গে সিভিল এভিয়েশন যখন আলোচনা শুরু করেছে, এবং এটা একটা পিপিপি প্রজেক্ট, এর সঙ্গে পিপিপি অথরিটিও জড়িত। তো তাদের নেগোসিয়েশনে ওরা যে অপারেশনটা করবে সেখান থেকে যে রেভিনিউ আসবে, কনসোর্টিয়াম বলছে যে এটার কস্ট অনেক বেশি। ওরা একটা যে হিসাব এস্টিমেশন করেছে, তো এই কস্টে তারা এক্সিস্টিং কস্ট, সেখান থেকে যে রেভিনিউ আসবে বা যে বিভিন্ন ট্যাক্স থেকে যে পাওনাটা আসবে, এটা দিয়ে তাদের হবে না। তো তারা কিছু কিছু জায়গায় তারা বাংলাদেশের সিভিল এভিয়েশনকে বলেছে যে আপনারা আমাদেরকে এখান থেকেও দিতে হবে এই জায়গা থেকে। আমি যদি মানে স্পেসিফিক, আমরা কিছু ক্লু পেয়েছি তাদের কাছ থেকে, যেমন ধরেন এখানে প্যাসেঞ্জার সেফটি ফি আছে একটা, তারপরে হচ্ছে যে একটা হচ্ছে প্যাসেঞ্জার সেফটি আর এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি। এই দুইটা জিনিস আমাদের 2020 সাল থেকে ইম্পোজ হয়, বিশেষ করে রুট ওয়াইজ, ইন্টারন্যাশনাল কী বলে, সাউথ এশিয়ার জন্য একটা, ডোমেস্টিকের জন্য একটা, ইউরোপের জন্য একটা। এই ফিটা না আমাদের সিভিল এভিয়েশন দিতে রাজি না। এই ফিটার অ্যামাউন্ট হয়তো পার প্যাসেঞ্জার, যেমন ধরেন ডোমেস্টিকের জন্য বেশি না, 70 টাকা, 100 টাকা, তারপরে $5 হচ্ছে বা $6 সার্ক রুটের জন্য এইসব ফি। তো কিন্তু এরা কনসালটেন্ট বলছে যে আমরা যদি এই ধরনের আরও কিছু থাকতে পারে যেটা কেউ মুখ খুলছে না আসলে। তো এখন তো তারা বলছে আমরা যদি এই হাই স্ট্যান্ডার্ড যেটা আমরা সেট করেছি, তারা দাবি করে যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা এটা অপারেশন এবং মেনটেন্যান্সটা করতে চায়। অন্যদিকে আমাদের সিভিল এভিয়েশনের যে পরামর্শক আছে, তাদের পরামর্শক হচ্ছে আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। তারা এস্টিমেট করে দেখিয়েছে যে এরা দাবি করে যে এটা তারা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে তারা এস্টিমেশনটা করে, যে কারণে সিভিল এভিয়েশনের হিসাবে অল্প খরচ আসে আর এদের খরচে একটু বেশি খরচ চলে আসে জাপানিজ কনসোর্টিয়ামের, যে কারণে দুই পক্ষের মধ্যে ঐকমত্য হচ্ছে না। এবং এইটা অনেকবার দফায় দফায় মিটিং, লাস্ট ফাইনাল নেগোসিয়েশনটা হয় এই বছরের সেপ্টেম্বরে, সেটাও হয় না। পরে একটা এক্সটেন্ডেড টক হয় এই লাস্ট 24-25, সেখানেও আসলে কোনো তারা ফাইনাল কিছু আসতে পারে না। কিন্তু আমরা যখন এই থার্ড টার্মিনালটার এই লোন এগ্রিমেন্ট হয়, সফট লোন মানে একেবারেই হচ্ছে নামে মাত্র ইন্টারেস্ট রেটে, মানে এটা খুবই একটা লো কস্টের লোন আমরা তাদের কাছ থেকে পেয়েছি। তো তখন তো আসলে প্রাইমারিলি তারা যেহেতু এটা বিল্ড করেছে, ফান্ডিং করেছে, তাদেরকে কাজটা দেয়া হবে, এই এগ্রিমেন্টগুলোও তো আসলে বিগিনিংয়েই হওয়ার কথা যে আমরা এত 21,000 কোটি টাকা একটা প্রজেক্টে খরচ করেছি, করে গত 1 বছর ধরে এই মানে ফুল প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরেও আমরা চালু করতে পারছি না। শুধুমাত্র কে অপারেট করবে এটার জন্য, কিন্তু এই অপারেশন কে করবে, কিভাবে হবে, রেভিনিউ শেয়ারিং কিভাবে হবে, এগুলো তো আসলে এত বড় প্রজেক্ট কিভাবে চালানো হবে, সেটা কি বিগিনিংয়ে কোনো ধরনের আলোচনাই ছিল না? যে এখন তাদেরকে এইভাবে দিনের পর দিন নেগোশিয়েট করে ফেল করছে এবং 1 বছর ধরে একটি এত বড় প্রজেক্ট পড়ে আছে। এটা আসলে মাঝখানে বেশ কিছু, মানে প্রজেক্টটা তো শুরু হয়েছিল কোভিডের আগে,
তো এরপরে ধরেন কোভিড গেল, তারপরে এখানে অনেকগুলো আমরা এই মাঝখানে হচ্ছে লিডারশিপ চেঞ্জ দেশে, যে তারপরে রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে কিছু ইনস্ট্রুমেন্ট আসতেও লেট হয়েছিল। এসব কারণে 23-এ যদিও হাসিনা সরকার তাড়াহুড়ো করে সফট লঞ্চ করে ফেলেছিল, আসলে প্রিফেয়ার ছিল না। তো ওদের একটা টার্গেট ছিল 24শে ডিসেম্বরে করে ফেলবে, কিন্তু 24-এর পরে এখন তো ওই সময় প্রায় 99% কাজ এখন কমপ্লিট, ওভার 99%, এখন 100%, কিন্তু এখনও হচ্ছে না। তো এটা মানে ধরেন কনসোর্টিয়াম ফাইনাল করার আগে বা অপারেটর ফাইনাল করার আগে আসলে ফাইনাল নেগোসিয়েশন সম্ভব না। তো এখানে আমাদের দুর্বলতা যে আমরা এত কেন লেট করলাম, মানে জাপানের সাথে এত স্লো কেন। তা যদিও আমি যে কজগুলো বললাম এই কজগুলো তারা দেখায়, কিন্তু এটা তো এখন এই যে এই দীর্ঘ সময় আমরা অপেক্ষা করে ফেললাম, এখানে কিন্তু আমাদের যেই যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট বসানো হয়েছে এগুলো কিন্তু এর মধ্যে অনেকগুলো এক্সপায়ারি ডেট যেটা সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে। আবার আপনি জানেন যে এই লোন যেটা আমরা নিলাম এটা কিন্তু 27 সালে থেকে প্রথম কিস্তি দেওয়া শুরু হবে। তো আপনি যদি এখন এখান থেকে রেভিনিউ না জেনারেট হয়, তো তখন আপনি এটা কীভাবে পে করবেন সামনে। আবার এখন বলা হচ্ছে যখন আপনি অপারেটর ফাইনাল করবেন তাদের কিন্তু আবার 6 মাস টাইম লাগবে। অপারেটরের নিজস্ব কিছু প্রিপারেশন আছে, এখানে প্রায় 6000-এর মতো জনবল নিয়োগ দেওয়ার ব্যাপার আছে, তো সব কিছু বুঝে নেওয়ার ব্যাপার আছে। তো তখন এখন তার মানে আনসার্টেন, সিভিল এভিয়েশন কিন্তু কোনো টাইম বলতে পারছে না। টাইম কোত্থেকে বলবে, তারা তো এখনো অপারেটরই সিলেক্ট করতে পারে নাই। এখানে যদি সিভিল এভিয়েশন মনে করে যে জাইকা বেশি, জাপানিজ কোম্পানি বেশি টাকা দাবি করছে, তাহলে তারা অন্য অপশন কি আছে তাদের কাছে? এখানে আমরা সিভিল এভিয়েশন একটা জিনিস চিন্তা করছে, তারা অলরেডি চিঠি দিয়ে জানাইছে মিনিস্ট্রি এবং পিপিপি অথরিটিকে যে ইন্টারন্যাশনাল টেন্ডারের কথা ভাবা হচ্ছে, যে এখন আসলে এখনো ভাবনার পর্যায়ে আছে। মানে তারা চিঠি দিছে, জানতে চাইছে, এখন তো আসলে তারা কেউ মুখ খুলছে না। আমরা এখন তারা না ফর্মালি কখন জানাবে, জানানো পর্যন্ত বলা যায় না। আরেকটা অপশন আছে, যদি যেহেতু এখানে কনসোর্টিয়াম টু সিভিল এভিয়েশন এদের মধ্যে কথা হয়েছে, এখন যদি না গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জাপান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট যদি মনে করে না জাপান আমাদের লং ট্রাস্টেড আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, বা না আমরা অনেক কিছু কনসিডার করা উচিত, চাইলে কিন্তু সরকারের লেভেলে একটা নেগোসিয়েশন হয়ে এখানে সম্ভব। তবে এখন পর্যন্ত এই সময়ে আমরা এরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এবং থার্ড টার্মিনাল চালু না হওয়ার কারণে আমাদের যে এখনকার যে এক্সিস্টিং এয়ারপোর্ট, সেখানে আমাদের মানে ক্যাপাসিটি সংকট থাকার কারণে আমরা কি ফেস করছি। আপনি জানেন যে থার্ড টার্মিনাল হয়ে গেলে কিন্তু আমাদের ক্যাপাসিটি 3 গুণ হয়ে যেত। এখন আমরা 8 মিলিয়ন করি, তখন 24 মিলিয়ন। কার্গো হচ্ছে 2.5 লাখ টন, তখন 5 লাখ টন হয়ে যেত। কিন্তু এখন আমরা দিনে দিনে কিন্তু যাত্রীর চাপ কিন্তু আমাদের বাড়তেছে, এবং এখানে এয়ারপোর্টে আপনি জানেন যে অনেক ধরনের কনস্ট্রাকশন কাজও ওই যে সামনের গেটে ঢোকার সময় হচ্ছে। তো এখানে যাত্রীদের একটা ঢোকার ক্ষেত্রে অনেক দীর্ঘ যানজট তৈরি হয় এন্ট্রি গেটে, তারপরে পর্যাপ্ত যে জনবল না থাকা, তারপরে হচ্ছে যে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো 5ই আগস্টের পর আমরা যদি দেখি এয়ারপোর্ট ম্যানেজমেন্ট মনে হয় মানে এর হিস্ট্রির মধ্যে সবচেয়ে খারাপ ম্যানেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এটা মানে আমরা সবাই এক্সপিরিয়েন্স করছি, আপনার লাগেজ থেকে শুরু করে এয়ারপোর্টের ভেতরে ঢোকা বের হওয়া, এই এত মিসম্যানেজমেন্ট কেন? এটা শুরুর দিকে এটা কি কোনো ইন্টেনশন আছে? না, এটা ফেইলিওর দেখানোর কোনো ইন্টেনশন আছে কিনা? শুরুর দিকে একটা সংকট হয়েছিল যখন পুলিশের উপর এক আক্রোশ, পুলিশ অনেক ওখানে এই আর্ম পুলিশ ব্যাটালিয়ন পালিয়ে যায় অনেকে প্রথম 5 তারিখের পর। ওখানে তো মেইনলি তারা এগুলো অনেক কিছু দেখভাল করতো। তারা পালিয়ে যাওয়ার পরে হচ্ছে টোটাল এয়ারফোর্সের হাতে চলে আসে। কিন্তু আবার এদের মধ্যে মানে এখানে কে ডমিনেট করবে এটা নিয়ে এক ধরনের ইন্টারনালি কিন্তু এক ধরনের কে ব্যবসা পাবে, কে লাভবান হবে, সেটা নিয়ে তাদের মধ্যে যুদ্ধ চলছে। হ্যাঁ, মানে আমাদের ফোর্সগুলোর মধ্যে এক ধরনের এখানে মানে আমরা স্ট্রাগল দেখতে পাচ্ছি, কে এখানে ভালোভাবে দায়িত্ব পালন করবে। পরে সরকার আবার মাঝখানে শুনলাম যে এখানের জন্য একটা স্পেশালাইজড ফোর্স করবে, শুধু যারা এয়ারপোর্ট করবে। তো আসলে একটা এই যে থার্ড টার্মিনাল না হওয়ার যে একটা সার্বিক যে প্রভাব, বিশৃঙ্খলা বা যাই বলি, বা যা সার্ভিসের যে একটা ঘাটতি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই যে 21,000 কোটি টাকার এত বড় একটি প্রজেক্ট গত 1 বছরেরও বেশি সময় ধরে কমপ্লিট হওয়ার পরও আমরা চালু করতে পারছি না, শুধু
কে অপারেট করবে, কতটা কে লাভবান হবে এখান থেকে, সেই বিবেচনায়। কিন্তু এই যে প্রতিদিনে এই এয়ারপোর্টটি এত টাকা দিয়ে নির্মাণ করার পর যে বসে আছে, পার ডে কি পরিমাণ রেভিনিউ আমরা লস করছি। এবং যখন তার এই লোনের পেমেন্ট শুরু হবে, যেই সরকারের জন্য এই এই অপারেশন আমাদের ডিলে হচ্ছে, এই সরকারের ইন্ডিভিজুয়াল মানুষজন কিন্তু এটার জন্য পে করবে না, পে করবে এই দেশের সাধারণ মানুষ। এই যে লোনটা পে করতে হবে সেটাও কিন্তু আমরা পে করব, আমাদের উপর ট্যাক্সের দায়ভার এসে পড়বে, ট্যাক্স বাড়াবে এবং আমাদের লিভিং কস্ট অনেক বেড়ে যাবে। আর কেন বেড়ে যাচ্ছে, এটি আসলে একটা উৎকৃষ্ট উদাহরণ একটা দেশের, যে কতটা ক্যালাস হলে একটা দেশের মানে গভর্নমেন্ট সিস্টেম, যে এত বড় একটি প্রজেক্ট আমরা এখনো ফাইনাল করতে পারিনি, অপারেশন কে করবে সেই বিষয়টি, এবং 1 বছর ধরে পড়ে আছে। প্রতিদিন আমরা রেভিনিউ লস করছি এবং এই লসগুলো সব সাধারণ মানুষকেই আসলে পে করতে হবে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।